তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান। অনিবন্ধিত যান চলাচল রোধে কাল থেকে সারা দেশে অভিযান। করোনায় আরও ৮২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৬৪১ রোগী, শনাক্তের হার ১৬% উপর। ফাইজারের টিকা দেয়া শুরু কাল থেকে, প্রথম দিন পাবেন ৩৬০ জন। পর্যবেক্ষণের পর শুরু মূল কর্মসূচি। ঘর পেল ৫৩,০০০-এর বেশি পরিবার, ভূমিহীনদের বাড়ি দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা প্রধানমন্ত্রী। সারা দেশে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান বন্ধ হচ্ছে। এছাড়া অনিবন্ধিত যানবাহন চলাচল রোধে কাল থেকে সারা দেশে অভিযান শুরু করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার সচিবালয়ে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, দুর্ঘটনা কমাতে সব মহাসড়কে বসানো হবে সিসি ক্যামেরা। প্যাডেল চালিত রিকশা ও ভ্যান অনেক পুরনো একটি যান। কয়েক বছর ধরে এগুলো হয়ে গেছে ইঞ্জিন চালিত। এছাড়া সড়কে মহাসড়কে চলতে দেখা যায় অনিবন্ধিত ইজি বাইক, নসিমন, করিমন ও ভটভটি। এগুলো দুর্ঘটনার কারণ বলে চিহ্নিত করেছেন গবেষকরা। এদের নৈরাজ্য বন্ধে কঠোর হচ্ছে সরকার। সড়ক পরিবহন টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত হয়েছে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান বন্ধ করার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পর্যায়ক্রমে নসিমন, করিমনও তুলে দেওয়া হবে। প্যাডেল চালিত রিকশাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তরণ করেছিলেন, সেই সমস্ত রিকশা, ভ্যান আমরা বন্ধ করার সিদ্ধান্ত আজকে এই সভাতে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টার্মিনাল বা নির্ধারিত জায়গা ছাড়া কোনো যানবাহন থেকে টাকা তুলতে পারবে না শ্রমিক সংগঠন বা কোনো সংস্থা। পরিবহন শ্রমিকদের চাকরি দিতে মালিকপক্ষকে নিয়োগপত্রও দিতে হবে। ভবিষ্যতে বিআরটিএ রেজিস্ট্রেশন পেতে জমা দিতে হবে নিয়োগপত্র। রাস্তায় দাঁড়া করিয়ে কোনো যানবাহন থেকে চাঁদা আদায় করতে পারবে না। নির্ধারিত স্থান থেকেই তাকে চাঁদা আদায় নিতে, চাঁদা কিংবা টোল কিংবা রাজস্ব যেটাই হোক আদায় করতে হবে নির্ধারিত স্থান থেকে, নির্ধারিত টার্মিনাল থেকে। মন্ত্রী আরও জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ধীরে ধীরে সব মহাসড়কেই বসানোর পরিকল্পনা রয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৫৫ এবং নারী ২৭ জন। এই নিয়ে মোট প্রাণহানি হল ১৩,৫৪৮ জনের। ৫২৮টি ল্যাবে ২৪ ঘন্টায় ২২,২৩১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩,৬৪১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৩৮%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৫১,৬৬৮ জনে। সুস্থ হয়েছেন আরও ২,৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,৮২,৬৫৫ জন। করোনায় খুলনা বিভাগে একদিনের রেকর্ড ২৮ জনের মৃত্যু হয়েছে। আর রাজশাহীতে করোনা ইউনিটে ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১০ জন। চিকিৎসকরা বলছেন, শহরের পাশাপাশি আক্রান্তের হার বাড়ছে গ্রামেও। সংক্রমণ ঠেকাতে নতুন নতুন জেলায় দেয়া হচ্ছে লকডাউন। শহর থেকে গ্রামেও ছড়িয়ে পড়েছে করোনা, বেড়েই চলেছে ভয়াবহতা। খুলনা বিভাগে একদিনে মৃত্যু হয়েছে রেকর্ড ২৮ জনের। পরিস্থিতি সামলাতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৭০টি শয্যায় শুরু হয়েছে করোনা চিকিৎসা। সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা থাকলেও হাসপাতালটিতে নেই আইসিইউ এবং এইচডিইউ সুবিধা। সদর হাসপাতালটাকে করোনা ডেডিকেটেড হিসাবে আপাতত সাময়িক সময়ের জন্য চালু করা হলো, এবং এখানে যে রোগীগুলো আছে সেগুলো আমরা স্থানান্তর করে, যেগুলো জরুরি রোগী সেগুলো আমরা মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি। এদিকে করোনা প্রতিরোধে রাজশাহীতে ১০ দিনের লকডাউন চললেও প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। রোববারও রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছেন ১০ জন, যাদের ৭ জনই রাজশাহীর। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগী গ্রামের। বয়স্ক রোগীর সাথে পাল্লা দিয়ে বাড়ছে তরুণদের মৃত্যুর হারও। তাই শহরের পাশাপাশি গ্রামে বিধিনিষেধ আরোপের পরামর্শ চিকিৎসকদের। এখনকার যে ভ্যারিয়েন্ট বাংলাদেশে, আপনারা জানেন যে জিনোম সিকোয়েন্সে দেখা গেছে যে প্রায় 80% হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। তো যেহেতু ভাইরাসের
ভ্যারিয়েন্টটা বেশি সংক্রামক হয়ে গেছে, আউটডোর সেটিংয়েও সংক্রমণ বেড়ে যাচ্ছে, সেজন্য গ্রামের মানুষ তো বেশিরভাগ কিন্তু আউটডোরে থাকে, তার জন্য কিন্তু এখন গ্রামের মানুষও অনেক বেশি মাত্রায় সংক্রমিত হচ্ছে। সর্বোচ্চ ঝুঁকিতে থাকা বাগেরহাটের মোংলায় লকডাউনের 20তম দিনেও কমেনি সংক্রমণ। সেখানে শনাক্তের হার 45%-এর ওপরে, আর জেলায় এই হার 35%। বগুড়াতেও শনাক্তের হার 32%। এ অবস্থায় পৌরসভা সহ সদর উপজেলায় নতুন করে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া যশোরের বেনাপোলে 74%, ঝিনাইদহে 55%, চুয়াডাঙ্গায় 51%, সাতক্ষীরায় 50%, টাঙ্গাইলে 35%, দিনাজপুরে 34%, নাটোরে 33% সহ দেশের বেশিরভাগ জেলাতেই করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল থেকে দেশে শুরু হচ্ছে ফাইজারের টিকা দেয়া। রাজধানীর 3টি হাসপাতালে দেয়া হবে এই টিকা। প্রথম দিন টিকা পাবেন 360 জন। 7 থেকে 10 দিন পর্যবেক্ষণের পর শুরু হবে মূল কর্মসূচি। 20 দিন আগে দেশে এসেছে ফাইজারের 1,620,000 ডোজ করোনা টিকা। জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে এই টিকা পেয়েছে বাংলাদেশ। গবেষণায় দেখা গেছে এই টিকার কার্যকারিতা 95%। এই টিকা সংরক্ষণ করতে হয় -70°C তাপমাত্রায়, আর প্রয়োগের সময় কেন্দ্রেও বিশেষ তাপমাত্রা বজায় রাখতে হয়। তাই প্রথমে 4 কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা হলেও এখন প্রস্তুত 3টি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে দেওয়া হবে এই টিকা। এটি একটি টেম্পারেচার সেন্সিটিভ ভ্যাকসিন এবং এটাকে আলট্রা কোল্ড চেইন মেনটেন করেই এটাকে সংরক্ষণ করতে হয়। এই ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের গাইডলাইন প্রস্তুত এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে, এবং সেইভাবে আমরা আশা করি ইনশাআল্লাহ আগামীকাল অর্থাৎ 21শে জুন থেকে আমরা এই ফাইজার ভ্যাকসিনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রতিটি হাসপাতালে টিকা পাবেন 120 জন করে। এই 3 হাসপাতালে আগে যারা নিবন্ধন করেছেন তাদেরকে টিকা নেওয়ার সময় জানানো হচ্ছে খুদে বার্তার মাধ্যমে। রেজিস্ট্রেশন করেছেন, টিকা পাননি, একটি ডোজও পাননি, তাদের মাঝখান থেকে 120 জনকে খুদে বার্তা পাঠানো হবে। তার প্রেক্ষিতেই তারা সেই হাসপাতালগুলোতে যাবেন এবং তাদেরকে প্রথম ডোজের যে টিকাটি আছে সেটি দেওয়া হবে। টিকার পর 7 থেকে 10 দিন চলবে পর্যবেক্ষণ। এই টিকা পাবেন 50,000 মানুষ। 3 সপ্তাহ পর এরাই পাবেন টিকার দ্বিতীয় ডোজ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। করোনার 1.5 বছরের স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে সম্প্রতি একটি গবেষণাপত্র তুলে ধরে টিআইবি। এতে সংস্থাটির দাবি, করোনার টিকা সহ যে কোনো সরঞ্জামের ক্রয়মূল্য জনসম্মুখে প্রকাশ করা উচিত। না জানানোয় সরকার আইন ভঙ্গ করেছে বলে অভিযোগ টিআইবির। এর জবাবে আইনমন্ত্রী বলেন, এসব তথ্য বিভ্রান্তিকর। আইন না জেনেও ঠিকমতো গবেষণা না করে ভুল তথ্য তুলে ধরেছে টিআইবি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটা রিপোর্ট দিয়েছে আমাদের আপনার এই ভ্যাকসিন আনা সম্বন্ধে। আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি বিশদভাবে দেখেন তাহলে দেখবেন যে পিপল রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার 1972 যে সেকশন 12 কের কথা বলা হচ্ছিল সেটাকে ভায়োলেট করা হয় নাই। ওনারা এমনভাবে এটাকে তুলে দিয়েছেন যে এটাকে সম্পূর্ণভাবে না তুলে যেইটুকু তুললে পরে মানুষ বিভ্রান্ত হতে পারে ঠিক সেইটুকু তুলে দিয়েছে। প্রান্তিক মানুষের জীবনমান অর্থনীতির মূলধারায় আনতে চায় সরকার। মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্বে আরও লক্ষাধিক পরিবারকে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু প্রান্তিক ভূমিহীন নয়, ঢাকার বস্তিবাসীদের জন্য ভাড়ার টাকায় উন্নত মানের বাসস্থান হবে জানিয়েছেন তিনি। করোনার প্রকোপ বাড়ার শঙ্কা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় নেওয়া আশ্রয়ণ প্রকল্প থেকে মাথা গোঁজার ঠাঁই পেল আরও 53,340টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিব বর্ষের দ্বিতীয় ধাপে এ বাড়ি দেয়া হলো। রোববার সকালে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কর্মসূচি উদ্বোধন করেন।
64 জেলার 459টি আশ্রয়ণ প্রকল্পের মধ্য থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সহ 4টি প্রকল্পকে ভার্চুয়ালি যুক্ত রাখা হয়। কিন্তু উপকারভোগী তাদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যেমন আমাদের বরগুনা তালতলিতে একটা বর্মী গ্রাম, সেখানে একটা রাখাইন সম্প্রদায় থাকে, আবার গারো সম্প্রদায় থেকে শুরু করে সাঁওতাল, গারো, আমাদের চা শ্রমিক থেকে শুরু করে হিজড়া, বেদে, প্রত্যেকের জন্যই কিন্তু আমরা বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। তাদের জীবন মানটা যাতে ভালো হয় সেদিকে ব্যবস্থা নিয়ে এই পদক্ষেপটা নিয়েছি। দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, নিজের ঘোষণার বাস্তবায়ন হবে বলে আবার অনিশ্চয়তা দেন বঙ্গবন্ধু কন্যা। আমরা বস্তিবাসীর জন্য ওই ভাড়ায় থাকার জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি, সে প্রকল্প আমরা নিয়েছি এবং তা বাস্তবায়ন করেছি। খুব শীঘ্রই আমরা এই পুনর্বাসন শুরু করব। এভাবে সমাজের একেবারে নিম্নস্তরে পড়ে থাকা মানুষগুলি, তাদেরকে টেনে তোলা, তাদেরকে মানে অন্তর্ভুক্তি করা মূল জনগণের সাথে, সেটাই আমরা করে যাচ্ছি, এটাই আমাদের লক্ষ্য। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তৃণমূলের ভিত্তিকে মজবুত করতেই মুজিববর্ষে উদ্বোধন করা হলো আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপ। ডিসেম্বরের মধ্যেই আরও অন্তত 1 লক্ষ ছিন্নমূল পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বেতাগী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। সংবাদ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরবো আরো প্রসঙ্গ নিয়ে। স্বাগত আরেকবার সংবাদ সন্ধ্যায়। জানাচ্ছি পরের খবরটি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের ঐক্যকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কথা বলেছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রথমে ওয়ার্ড, সবশেষ জেলা সম্মেলন করে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বেশিরভাগ সাংগঠনিক কাজ সীমিতভাবে করার পাশাপাশি ঘরোয়াভাবে সম্মেলন করতে হবে। নিজের লোক দিয়ে পকেট কমিটি করা যাবে না। বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগীদের জায়গা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিএনপি নিজেদের এজেন্ডাই বাস্তবায়ন করতে চায়, তারা লুটপাটতন্ত্রের মূল হোতা বলেও মন্তব্য করেছেন তিনি। মনে রাখতে হবে, নিজের অবস্থান ভারী করার জন্য নিজের লোক দিয়ে পকেট কমিটি গঠন করা যাবে না। নিবেদিত প্রাণ কর্মীরা কোণঠাসা হয়ে পড়লে আওয়ামী লীগই কোণঠাসা হয়ে যাবে। দেশের মেগা প্রকল্পে গণলুট চলছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। মেগা প্রকল্পের সমালোচনা করে তিনি বলেন, 10,000 কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে 50,000 কোটি। বিএনপি মহাসচিব বলেন, স্বাস্থ্য খাতের অবস্থা করুন, টিকার সঙ্গে জড়িতরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। পরিকল্পিত হইতে তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে। এই মেগা প্রজেক্টের সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে গণলুট চলছে। ওখানে 10,000 টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে 50,000 কোটি টাকার প্রজেক্ট। এইভাবে তারা মেগা প্রজেক্টটাকে আপনার একটা টাকা বানানোর একটা আপনার প্রজেক্ট হিসাবে তৈরি করে নিয়েছে। রাজধানীর কদমতলীতে 3 জনকে হত্যায় মেহজাবিন মুন এবং তার স্বামী শফিকুল ইসলামকে আসামি করে মামলা করা হয়েছে। স্বজনদের দাবি, শফিকুলই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। শফিকুল অসুস্থ থাকায় কেবল মেহজাবিনকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেলের মর্গে মরদেহের অপেক্ষায় কদমতলীতে হত্যাকাণ্ডের শিকার মেহজাবিন ইসলাম মুন নিজেই 999-এ ফোন করলেও স্বজনদের দাবি ঘটনার মূল পরিকল্পনাকারী তার স্বামী শফিকুল ইসলাম, যাকে ভুক্তভোগী হিসাবে উদ্ধার করে পুলিশ। ভাতিজির পক্ষে একার পক্ষে সম্ভব না এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো। আর তাছাড়া এটার মানে পূর্ব ইতিহাস ছিল যে এদের ভিতরে বৈবাহিকভাবে একটা সমস্যা ছিল, পারিবারিক দ্বন্দ্ব ছিল এবং আর্থিক লেনদেনের ব্যাপারে একটা ছিল। সে প্রায় সময় আমার ভাতিজিকে টাকার জন্য টর্চার করত। স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে টাকার জন্য শ্বশুরকে চাপ দিচ্ছিলেন শফিকুল। টাকা না দেওয়ায় মেহজাবিন ও শফিকুলের ঘরের একমাত্র মেয়ে তৃপ্তিয়াকে হত্যা করার হুমকি দিচ্ছিলেন তিনি। হত্যাকাণ্ডটিও পরিকল্পিত বলে দাবি তাদের। তৃপ্তিয়াকে জিম্মি করেই মারাটা করা হয়েছে। যেমন মেহজাবিনকে বলছে, তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমি তৃপ্তিয়াকে মেরে ফেলবো। ঘটনাটা ও ঘটাইয়া তৃপ্তিয়াকে জিম্মি করে মনের উপরে চাপাই দিয়ে টেলিফোন লাইনে ফোন দিয়েছে যে তুমি ফোন দিয়ে বলবা যে মার্ডারটা আমি করছি,
যদি আপনারা যদি না আসেন তাহলে আমি এই দুজনকে মেরে ফেলবো। তবে পুলিশ বলছে হত্যাকাণ্ডের পেছনে বেশ কিছু বিষয় কাজ করতে পারে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তার নিজের আদালতে বা নিজের বিবেকের কাছে মনে হয়েছে তার মা তাদেরকে দিয়ে যে কাজ করিয়েছে এবং এ বিষয়ে সে বিচার দেওয়ার পরও তার বাপ যখন বিচার করেনি এবং তার বোনকে নিষেধ করার পরও যখন তার বোন শোনেনি, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন এদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এটা আমরা সব কিছুই আমরা খতিয়ে দেখছি, আমরা যাচাই বাছাই করে দেখছি। 2016 সালেও একটি হত্যা মামলায় কয়েক মাস কারাগারে থাকতে হয় মেহজাবিন ও শফিকুলকে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে 3 কিশোরকে আটক করেছে র্যাব। দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শানবান্ধা এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, গত বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে যায় ওই স্কুল ছাত্রী। এ সময় 3 বখাটে শিশুটিকে একটি পোলট্রি ফার্মে নিয়ে গিয়ে দল বেঁধে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে মানিকগঞ্জ র্যাব 4কে জানান শিশুটির মা। এরপর অভিযুক্ত 3 কিশোরকে আটক করে র্যাব। আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। টিকটক হৃদয় এবং নদী সিন্ডিকেটের খপ্পরে পড়ে পাচার হওয়া বড় বোনকে খুঁজতে গিয়ে নিজেও শিকার হন পাচারের। বাধ্য হন যৌনকর্মীর কাজ করতে, হন অন্তঃসত্ত্বাও। 6 মাস পর বন্দি দশা থেকে পালিয়ে দেশে ফিরলেও এখনও নিখোঁজ বোন এবং খালা। এদিকে দেশে ফিরে শনিবার রাতে হৃদয় নদীর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেছেন ভারত ফেরত আরও 3 নারী। সম্প্রতি বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয় ভারতে। সেই ভিডিওর আরও কিছু অংশে দেখা যায় টিকটক হৃদয় সহ 5 জন তরুণীকে নির্যাতন করছে। ভিডিও ভাইরালের পর পাচারের শিকার অনেকের মতো সুমিও এসেছেন হাতিরঝিল থানায়। 2020 সালের শেষে এই তরুণীর বড় বোনকে বিউটি পার্লারে চাকরির নামে ভারতে নিয়ে যান নদী নামের এক নারী। কিছুদিন পর নদী জানান বড় বোন অসুস্থ। বোনকে দেখতে সুমি খালাসহ যান ভারতে। মগবাজার ডাকানোর পর আমরা ওইখানে আসি। আসার পর আমাদের বাসের টিকিট কাটার পর আমি আর আমার আন্টি ওইখানতে বেনাপোল চলে যাই। বেনাপোল সীমান্তে ভারতে যাওয়ার সময় ধরা পড়েন বিজিবির হাতে। সেখান থেকে ছাড়িয়ে দালালরা সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাঠায় কলকাতায়। পরে বেঙ্গালুরুতে গিয়ে দেখা বোনের সঙ্গে। বিউটি পার্লারে চাকরি নয়, বোনকে বাধ্য করা হয় পতিতাবৃত্তিতে। কিছুদিন পর একই পরিণতি হয় নিজেরও। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও করতে হয় পতিতাবৃত্তি। ওদের প্রতিদিনই ওদের হোটেলে যেতে হবে আর এইসব কাজ করতে হবে, না হলেই মারধর করবে। 1 মাস হয়ে গেছে, তারপর আমি আমার আপু আমার ভাগ্নের কোনো খোঁজ পাইনি এখনো। মগবাজারের কলি কলেজে লেখাপড়া শেষ হওয়ার আগেই বিয়ে দেয় পরিবার। স্বামীর নির্যাতনে সংসার ছাড়লে পরিচয় হয় টিকটক হৃদয়ের সঙ্গে। পরে পাচার হয় ভারতে। ওরা যে কাজ করতো ওই কাজের উপরে পার ডে ওদের পার্সেন্টেজ থাকতো। তো এই মেয়েদের টাকা দিয়ে চলতো, করতো, অনেক বিলাসিতাভাবে জীবনযাপন করতো ওইখানে। হ্যাঁ, ও বলে যে আমি এখানে এজেন্ট, মানে ওইখানের একটা দালাল। ওইখানে তো দালাল বলে না, ওইখানে এজেন্ট বলে। তো সবসময় বলতো আমি এখানের একটা এজেন্ট। কলি শুধু একাই বিপদে পড়েননি, বিপদে ফেলেছেন আরেক বান্ধবী শাম্মীকেও। কলির প্রস্তাবে পাড়ি জমান ভারতে। পতিতাবৃত্তিতে রাজি না হওয়ায় নির্যাতনের পর দাবি করা হয় কয়েক লাখ টাকা মুক্তিপণ। আমি এবং আমার ফ্রেন্ড দুজনই রাজি হই না, তো পরে ওরা আর কি খুব মারধর করে। আর ওরা সবসময় দল বেঁধে আসতো। যখনই কোনো কিছু হইতো প্রায় 6-7 জন 8 জন দল বেঁধে আসতো। অমানবিক নির্যাতন সহ্য করে সম্প্রতি দেশে ফিরেছেন এই 3 তরুণী। হাতিরঝিল থানায় টিকটক হৃদয় ও নদী সিন্ডিকেটের নামে মানব পাচার আইনে মামলা করেছেন তারা। এর আগেও কয়েকটি মামলা হয়েছে, আজকেও 2টি মামলা হয়েছে। তো এই মামলাগুলি প্রমাণ করে যে আসলে এর পরিধি কত বড় হতে পারে। বড় ধরনের চক্র এর সঙ্গে জড়িত আছে। তো আমরা যেহেতু কাজ করতেছি, আমরা এই চক্রকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বদ্ধপরিকর। টিকটকের আড়ালে মানব পাচারে হাতিরঝিল থানায় মামলা হয়েছে 5টি। 3 মামলায় দেশে গ্রেপ্তার 13 জন আর ভারতে গ্রেপ্তার হয়েছে 12 জন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো থাকছে। আপনারা আছেন সংবাদ সন্ধ্যায়। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এর মধ্যেই কাল ভোট হচ্ছে 204 ইউনিয়নে। যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 28 চেয়ারম্যান। এছাড়া লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন এবং 2টি পৌরসভাতেও ভোট গ্রহণ কাল।
স্বাস্থ্যবিধি মেনে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, অন্যদিকে ভরা বর্ষা। বিভিন্ন মহলের সমালোচনার মুখেও ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপনির্বাচনের ভোট হচ্ছে। শুধু 7টি পৌরসভা ও 163 ইউপি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। 204 ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 859 জন। ভোটের আগেই নির্বাচিত হয়েছেন 28 চেয়ারম্যান। ইউপি নির্বাচনে 123 প্লাটুন বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর 45,000-এর বেশি সদস্য মাঠে থাকছে। লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। 4 লাখ ভোটারের জন্য কেন্দ্র করা হয়েছে 136টি। 4 ফিট 5 ফিট পরপর যেন তারা দাঁড়ায়। আর ইভিএমের ভোটের ক্ষেত্রে আমি হ্যান্ড স্যানিটাইজার তারা ব্যবহার করে যেন ইভিএমটা ব্যবহার করে, এবং ইভিএম ব্যবহার করার পরও আবার হ্যান্ড স্যানিটাইজার তারা ইউজ করবে, এইটা এনশিওর করার কথা বলা আছে। যে আইন শৃঙ্খলায় রক্ষা করার জন্য বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, সেনাবাহিনী ব্যতীত সব বাহিনী কিন্তু আমরা এখানে নিয়োজিত করেছি, যাতে ভোটটা প্রশ্ন ঊর্ধ্বে থাকে। এসব নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। এতে ভোটে কোনো প্রভাব পড়বে না বলে জানান কমিশনার। বিএনপির অংশগ্রহণটা অবশ্যই একটা নির্বাচনের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। তো সেক্ষেত্রে বিএনপির অংশগ্রহণ তো তাদের নিজস্ব ডিসিশন, যে তারা অংশগ্রহণ করবে কি করবে না। এটা তো নির্বাচন কমিশন, তো আমি বারবারই বলছি নির্বাচন কমিশন নির্বাচন উপযোগী পরিবেশ দেবে। লক্ষ্মীপুর 2টি পৌরসভা ও 20 ইউপিতে ভোট গ্রহণ হবে ইভিএমে, বাকি ইউপিতে ভোট হবে ব্যালটে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো সবচেয়ে বড় ছাদ সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। ছাদে বসানো সোলার প্যানেল থেকে আসবে 16 মেগাওয়াট বিদ্যুৎ। পর্যায়ক্রমে 40 মেগাওয়াটে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রোববার বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেছেন, সরকার নবায়নযোগ্য উৎস থেকে 40% বিদ্যুৎ পেতে কাজ শুরু করেছে। এজন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তাও দেওয়া হচ্ছে। সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে জাতীয় গ্রিডের উপর চাপ কমার পাশাপাশি কারখানাগুলোরও সাশ্রয় হবে বলে আশাবাদী নসরুল হামিদ। এছাড়াও বিনিয়োগকারীদের নবায়নযোগ্য শক্তির ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশের সর্ববৃহৎ 16 মেগাওয়াটের সোলার হোম সিস্টেম সাথে নেট মিটারিং সিস্টেম চালু করেছে। আমাদের যে রিনিউয়েবল এনার্জি থেকে বিদ্যুৎ নেওয়া ভবিষ্যতের পরিকল্পনার সাথে এটা সামঞ্জস্য হয় এবং এটা বিরাটভাবে আমাদের সহযোগিতা করবে, এনার্জি সেভিংয়ের দিক দিয়ে। করোনা মহামারীতে একদিকে মানুষের আয় কমছে, অন্যদিকে বাড়ছে ব্যয়। এতে বেশি চাপে পড়েছেন স্বল্প আয়ের মানুষরা। ক্যাবের গবেষণা বলছে, গত 3 বছরে রাজধানীতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে সবচেয়ে বেশি। বিষয়টি স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, এই সংকট সাময়িক সমাধানের চেষ্টা চলছে। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে 4 সদস্যের পরিবার নিয়ে থাকেন কামার জয়নাল মিয়া। করোনার 1.5 বছরে অনেকদিন দোকানই খুলতে পারেননি। খুললেও বিক্রি নেই আগের মতো, কিন্তু পরিবারে খরচ কমেনি, বরং বেড়েছে। আগে তো মনে করেন 3,000 3,500 টাকা হলে বাজার চলছিল, পুরো পরিবার হতো। এখন তো তেলের দাম বেশি, চালের দাম বেশি, সব কিছুরই তরকারির দাম বেশি। এখন মনে করছে 5,000 5,500 টাকা লাগে। এখন তো বর্তমান সেই ইনকামটা আগের মতো নাই। এখন সম্প্রতি কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের গবেষণায় উঠে এসেছে 2020 সালে শুধু রাজধানীতেই জীবনযাত্রার ব্যয় বেড়েছে 6.88% এবং পানি ও গ্যাসের খরচ বেড়েছে 6.31%। 2019 সালের চেয়ে 2020 সালে চালের দাম বেড়েছে 20 ভাগ। এই মুহূর্তে সরকারের বড় চ্যালেঞ্জ হলো যে সাধারণ মানুষের কর্মসংস্থান, আয় রোজগার যাতে করোনা পূর্ববর্তী সময়ের পর্যায়ে পৌঁছে সেই দিকে বিশেষভাবে নজর দেওয়া। বড় কোনো প্রকল্প নতুন করে গ্রহণ না করে যাতে ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়ে, ভোক্তার আয় উন্নতি হয়, সেই দিকে যেন নজর দেওয়া হয়। তেল, চাল সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কাজে আসছে না কোনো সরকারি হুঁশিয়ারি। বাণিজ্যমন্ত্রী বলছেন, আয় ব্যয়ে করোনা মহামারীর প্রভাব পড়েছে, যা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হচ্ছে। ওভারঅল মানুষের তো একটু ক্রয় ক্ষমতা কমে গেছে, তবে এটা সাময়িক বলে মনে করি, ঠিক বলি। অন্যান্য সূচক তো ভালো আছে, এক্সপোর্টও ভালো আছে। যেটা করতে পারি সেটা হলো, যেটা করি আমরা টিসিবির মাধ্যমে একেবারে নিম্ন আয় যায় তাদেরকে সাবসিডাইজ করে কম রেটে খাবার দিতে চেষ্টা করি এবং বাজারটা স্বাভাবিক রাখার চেষ্টা করি।
গত 1.5 বছরে বাড়তি খরচ মেটাতে না পেরে ঢাকা ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। গবেষণা বলছে দৈনন্দিন জীবনে শুধু খাদ্যপণ্যের পেছনেই বাড়তি খরচ করতে হচ্ছে দরিদ্র মানুষকে। অর্থনীতিবিদদের মতে করোনার এই সংকটে দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক রাখতে বাজারে তদারকি যেমন বাড়ানো প্রয়োজন, তেমনি আমদানি পণ্যে আরোপিত শুল্কের সংস্কার করা যেতে পারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আবার একটি বিরতি। ফিরে সারাতে থাকছে। ইউরোপের রাত 10টায় ওয়েলসের মুখোমুখি হচ্ছে ইতালি। টানা 2 ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করেছে আজুরিরা। স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সন্ধ্যা। জানিয়ে দিচ্ছি পরের খবরগুলো। ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। নতুন করে 81,574 শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,78,00,000। দেশটিতে টিকা স্বল্পতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এদিকে বিশ্বে একদিনে 7,500-এর বেশি প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত 3.5 লাখ। চলতি বছরের শুরুতে কিছুটা কমলেও ব্রাজিলে আবারও ভয়াবহ হচ্ছে করোনার প্রকোপ। গত 1 সপ্তাহ ধরে প্রতিদিন 70,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে। করোনায় আক্রান্ত মৃত্যু বাড়ার পাশাপাশি দেশটিতে চলছে টিকা সংকট। এ পর্যন্ত ব্রাজিলের প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র 15% টিকার 2 ডোজ পেয়েছেন। সংক্রমণ ও প্রাণহানি বাড়লেও কড়াকড়ি আরোপের বিপক্ষে ব্রাজিল সরকার, এমনকি মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। করোনা মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ খতিয়ে দেখছে কংগ্রেস। ভারতে 24 ঘন্টায় 1,239 জনের মৃত্যু হয়েছে। একদিনে 58,588 জনের শরীরে মিলেছে ভাইরাস, যা 2.5 মাস পর একদিনে সর্বনিম্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় লকডাউন তুলে নিয়েছে তেলেঙ্গানা। জুলাই থেকে রাজ্যে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। যদিও আগামী 2 মাসের মধ্যে ভারতে করোনার 3য় ঢেউ আসতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তানে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। 1 সপ্তাহে মৃতের হার বেড়েছে 60%। রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। যুক্তরাজ্যে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। 1 সপ্তাহে 33% বেড়েছে আক্রান্ত, আর 18% বেড়েছে করোনায় প্রাণহানি। সংক্রমণ বাড়ার জন্য নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাশিয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। গত 1 সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 39%। 5 মাসের মধ্যে সর্বোচ্চ 17,900 রোগী শনাক্ত হয়েছে শনিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে মস্কোতে কড়াকড়ি বাড়িয়েছে সরকার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো চ্যাম্পিয়নশিপে রাত 10টায় ওয়েলসের মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। টানা 2 ম্যাচ জিতে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে আজুরিরা। এখন গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্য ইতালির। উড়ন্ত ফর্মে আছে মানচিনির দল। টানা 29 ম্যাচে অপরাজিত তারা। তারপরেও প্রতিপক্ষকে সমীহ করে শিষ্যদের সতর্ক রাখছেন কোচ। অন্যদিকে 1 জয় এবং 1 ড্রতে গ্রুপের দ্বিতীয় অবস্থানে ওয়েলস। 2 দলের 9 দেখায় 7 জয় ইতালির। ওয়েলস জিতেছে 2 ম্যাচ। রাত 10টায় আরেক ম্যাচে সুইজারল্যান্ড লড়বে তুরস্কের বিপক্ষে। ফিফা র্যাঙ্কিংয়ের তুরস্কের চেয়ে 16 ধাপ এগিয়ে সুইসরা। আসরে 1 হার ও 1 ড্র তাদের। বিপরীতে 2 ম্যাচই হেরেছে তুরস্ক। কোপা আমেরিকায় আজ রাত 3টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ইকুয়েডর। 2 দলই প্রথম জয়ের খোঁজে নামবে। করোনায় বিপর্যস্ত ভেনেজুয়েলা ব্রাজিলের কাছে হেরে আসর শুরু করে, যদিও পরের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে তারা। বিপরীতে প্রথম ম্যাচে হেরেছে ইকুয়েডর। ভেনেজুয়েলার সাথে সাম্প্রতিক হেড টু হেডে আছে স্বস্তি। সবশেষ 5 দেখায় 3 জয়ের সাথে 2 ড্র তাদের। এদিকে কাল সকাল 6টায় পেরুর মুখোমুখি হবে কলম্বিয়া। 1 জয় ও 1 ড্রতে 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে কলম্বিয়া। অন্যদিকে ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হেরে তলানিতে পেরু। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।